আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আসলে আমাদের জৈব রসায়ন ২ নাম্বার লেকচারের এগ্রিকালচার লেকচারটা অলরেডি কমপ্লিট। জিএসটি কনটেন্টের ভিতরে। আমি তোমাদের সাথে আছি আশিকুল ইসলাম। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো আমরা আমাদের জৈব রসায়ন থেকে জিএসটিতে আসা মানে যেটা আমাদের গুচ্ছ ইউনিভার্সিটি, সেই গুচ্ছ ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেনগুলাকে খুব ভালো মতন দেখে ফেলি এবং এনালাইসিসের যে ভিডিওগুলা দিছিলাম আসলে যেগুলা মানে ধরো পাবলিকই ছিল, সবার জন্যই পাবলিক ছিল। ওই এনালাইসিস ভিডিওগুলাতে দেখছো ভাই জৈব রসায়ন থেকে ৭ থেকে ৯ এই রেঞ্জের কোশ্চেন আসে লিটারেলি। এগ্রিতে এখন এগ্রি, জিএসটি কন্টেন্টের ভিতরেও সেম একটা কাহিনী ঘটায়। সো তুমি বুঝতে পারতেছো যে জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। সো আশা করতেছি যেরকম ভাবে তুমি যাচ্ছ বা যেরকম ফ্লোতে এগোচ্ছ, জৈব রসায়ন সম্পর্কে তোমার একটা একাডেমিক ধারণা আছে। এখন তুমি এসে আসলে কিউবি গুলো সলভ করার মাধ্যমে এটাকে টোটাল একটা প্যাকেজ কমপ্লিট করে ফেলতেছো। চলো আমরা দেখি ফেলি, শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কোন বিক্রিয়াটি উর্জ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। উর্জ বিক্রিয়া নরমালি কি ঘটে ভাই বলো তো? উর্জ বিক্রিয়ার যদি আমরা বাংলা কথাটা বলতে চাই তাহলে বলতে পারি যে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড হ্যাঁ ধাতব সোডিয়ামের উপস্থিতি ধাতব সোডিয়ামের সাথে এর সাথে কার উপস্থিতিতে ভাই বলো তো? শুষ্ক ইথারের উপস্থিতিতে উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে প্রতিসম অ্যালকেন তৈরি করে, মানে কার্বন সংখ্যাটা ডাবল হয়ে যায়। উপস্থিতিতে প্রতিসম অ্যালকেন তৈরি করে, প্রতিসম অ্যালকেন তৈরি কার্বন সংখ্যা ডাবল, কাইন্ড অফ এরকম। সো এখানে যে বিক্রিয়াগুলো দিবে, যারা বিক্রিয়া দিবে তারা হচ্ছে এই বিক্রিয়ার ক্রমটা দেখো ভাই। এই বিক্রিয়ার ক্রম হচ্ছে যদি অ্যালকাইল হ্যালাইডটা ১ ডিগ্রি হয় তাহলে সব থেকে বেশি বিক্রিয়া দিবে, যদি ২ ডিগ্রি হয় তাহলে, যদি ৩ ডিগ্রি হয় তাহলে সে বিক্রিয়া দিতে চায় না। এখন তার থেকে হচ্ছে 0 ডিগ্রিটা বেশি দেয়। ডিগ্রিটা আসলে কার উপর ভিত্তি করে আমি বলতেছি এবং এটা কেন ঘটতেছে? এটা ঘটতেছে হচ্ছে স্টেরিক বাধার জন্য। কিসের জন্য ভাই বলো তো? স্টেরিক বাধা। স্টেরিক বাধা। ধরো আমি যদি তোমাকে বলি যে দেখো CH3Cl, এটা যদি এই বিক্রিয়ার ভিতর দিয়ে যায় তাহলে সেটা CH3 এটাতে তৈরি করে দেয়, এমন না? যদি এটাকে আমি এরকম দিতাম CH3CCl CH3, তাহলেও এটা কাইন্ড অফ এটার প্রতিসম করে দিত। ঠিক আছে, কারণ কি? কারণ এখানে স্টিল একটা হাইড্রোজেন আছে, এটাকে তাও তৈরি করা সম্ভব। বাট যদি আমি এটাকে এরকম দিতাম CH3CCl, এখানেও CH3, এখানেও হচ্ছে CH3, এটা ডিরেক্ট ভাবে প্রতিসম হওয়া সম্ভব না, এটা বিক্রিয়াই দেয় না। সো আলটিমেটলি ৩ ডিগ্রি যেটা, এই যে দেখো তো ডি নাম্বার, এটা ৩ ডিগ্রি একটা আছে না ভাইয়া? এই ৩ ডিগ্রি এত বিক্রিয়ার সক্রিয়তাটা এতই কম যে প্রায় বিক্রিয়া দেয়ই না। সো আমাদের রাইট আনসারটা কোনটা হবে বলো তো? ডি। সঠিক উত্তরটা চলো দেখি, ডি। বোঝা যাচ্ছে? এমন। ওকে, দেখো উর্জ বিক্রিয়া কিন্তু আমরা নর্মালি সাধারণত সবাই পড়ছি। বাট জিনিসটা আসলে কিরকম ভাবে কি বা কি বুঝাচ্ছে, এটা থেকে ব্যাক এন্ডে কি কথা আছে, সেগুলো কিন্তু এই কিউবি সলভগুলোর ভিতরে তুমি ভালো করে আসলে অ্যানালাইসিস করতে পারবা। ওকে, কি বলে? আইসোবিউটেনকে ব্রোমিনেশন করলে নিচের কোনটি উৎপন্ন হয়? এই যেই বিক্রিয়াটা আছে সেটা একটু ভালো করে বুঝতে হবে বা পারতে হবে। আইসোবিউটেন, CH3 সি বিউটেন, অ্যালকেন যেহেতু, তাহলে CH2 CH3, হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে ভাই আইসোবিউটেন। এটাকে যদি আমরা ব্রোমিনেশন করি, ব্রোমিন যোগ করি, তাহলে আমাদের কি তৈরি করবে? এই বিক্রিয়াটাতে কোন জিনিসটা তৈরি হবে? অবশ্যই একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে চলে যাবে এবং সেটা হচ্ছে এখান থেকে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে এবং সেটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে এই যে এরকম, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে CH3 Br, CH3 CH3, এখানে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপন হইলো প্লাস হচ্ছে HBr। এটা কেন এটাই তৈরি হয় বলো তো? কারণটা হচ্ছে এখানে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপন হলো, ওই প্রতিস্থাপনের সময় কিন্তু এই যে যে যৌগটা আছে আমার, এই যে কার্বনটা, এই কার্বন কিন্তু কার্বোক্যাটায়ন রূপে পরিণত হয়েছিল, তাই না? কার্বোক্যাটায়ন রূপে পরিণত হয়েছিল, যেহেতু ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কার্বোক্যাটায়ন রূপে পরিণত হবে। তো কার্বোক্যাটায়ন রূপে পরিণত হলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু সব থেকে বেশি স্থিতিশীল। ঠিক আছে, সো 3 ডিগ্রি বলতে এই যে দেখো এর কিন্তু ডিগ্রি যত বেশি হবে, এই যেমন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নই হয়েছিল। সো আলটিমেটলি এই যাচ্ছে হচ্ছে আমাদের কি এই জায়গার ভিতরে। ওকে, সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি? এটা কি এন বিউটাইল ব্রোমাইড? মানে এটা কি এন বিউটাইল ব্রোমাইড যে সাধারণ একটা ন্যাচারাল ব্রোমাইড? না, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। কেন? কারণ এই যে ব্রোমিনটা যে কার্বনের সাথে যুক্ত, 3টা কার্বনের সাথে যুক্ত আছে। কার সাথে? 3টা কার্বনের সাথে। সেটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। রাইট আনসারটা কি? এ। সঠিক উত্তরটা দেখো, এ। ক্লিয়ার জিনিসটা? জিনিসটা কি বোঝা গেছে বলো? সঠিক উত্তরটা হচ্ছে এ।
ওকে, একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে, এই যে দেখো রিভার্স ওজোনালাইসিসের যে একটা কোশ্চেন চলে আসছে, এক অণু প্রোপানন এক অণু ইথানল পাওয়া গেল, অ্যালকিনটি কি হবে? আমরা এটা কিভাবে করতে বলছিলাম তোমাকে? বলছিলাম যে যখনই রিভার্স ওজোনালাইসিস করতে বলতেছে তখন আমাদের বেসিক কাজ হচ্ছে দুইটা, যে দুইটা কার্বনিল যৌগ আছে সে কার্বনিল যৌগ দুইটাকে অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে আমরা লিখব, তারপরে সেখান থেকে 1 মোল অক্সিজেন গ্যাস তৈরি করব, বাকিটাকে যুক্ত করে দিব। ক্লিয়ার? তো চলো দেখি তো। প্রোপানন, প্রোপানন মানে হচ্ছে কি একটা অ্যালডিহাইড, মানে সরি কিটোন, 3 কার্বন যুক্ত একটা কিটোন। তাহলে এটাকে যদি আমরা অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে লিখি তাহলে কি এরকম লিখতে পারি না? একটু দেখো তো, এরকম লিখলে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই আশা করি। এবং ওটাকে ইথানল, ইথানলেও এখানে আমরা অক্সিজেনটাকে মুখোমুখি করে লিখতে যাচ্ছি, CH3H, এরকম ভাবে লিখতে চাচ্ছি। কোনো সমস্যা আছে? আশা করি নাই। তো এরপরে এখান থেকে আমরা যেটা কাজ করব, 1 মোল অক্সিজেন গ্যাস তৈরি করব। 1 মোল অক্সিজেন গ্যাস তৈরি দুটি অক্সিজেন পরমাণু এবং একটা ডাবল বন্ড লাগে, তো সেটা যদি তৈরি করে দিই, ওটা বের করে দিলাম, বাকিটুকু যুক্ত করে দিব। তাহলে বাকি যুক্ত করলে থাকে কি দেখো তো ভাই, CH3 C CH3 ডাবল বন্ড CH CH3, এমন না? সো আলটিমেটলি এই যৌগটা পাচ্ছি। এটার নামকরণ কি করব? ইউপ্যাক নামকরণ। এখানে কার্যকরীমূলকটা ডাবল বন্ড। আবার আমরা যদি বলতে চাই যে আমাদের ইটা কি, শাখা শিকলটা কি, সেটাও কিন্তু 2 নাম্বার কার্বনে, যেহেতু 1 2 এদিক দিয়ে, ওদিক থেকেও 2 আসতো, বাট কার্যকরী মূলকের সাথে সাথে আমরা শাখা শিকলটা যেদিক থেকে আছে সেটাই আমরা কাউন্টে নিব। তাহলে আমরা বলবো আসলে এটার নামটা কি ভাই? এটার নামটা আমরা বলতে পারি 2 মিথাইল। আগে আমরা তার শাখা শিকলটাকে যুক্ত করে দিই, 2 মিথাইল, 2 মিথাইল। তারপরে এখানে দেখো তো এই জিনিসটা কি হয়ে আছে, 4 কার্বন যুক্ত একটা অ্যালকিন মানে বিউটিন। সো 2 বিউটিন বলতে পারো, বিউট 2 ইন বলতে পারো, বিউটিন 2 বলতে পারো, এটা তোমার ইচ্ছা। সো আমি আসলে বিউট 2 ইন এটাকে বেশি প্রিফার করি, এবং এটাই আসলে ইউপ্যাকের সব থেকে লেটেস্ট নিয়ম, যে মধ্যখানে সংখ্যাটাকে দেওয়া, বিউট 2 ইন। দেখো তো এরকম কি উত্তরে আছে কোথাও? 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, রাইট আনসারটা কোথায়? ডি। ক্লিয়ার না? পারবো? ওকে, দেখো পরেরটা, 2 বিউটানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে কোনটি অধিক পরিমাণে পাওয়া যাবে? ট্রিকি একটা কোশ্চেন। কেন বলতেছি যে ট্রিকি কোশ্চেন? কারণ তুমি জানো যে একটা, যখন আমি অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই তখন নর্মালি আমাদের একটা অ্যালকিন তৈরি হয়, সাধারণ বিক্রিয়াতে একটা অ্যালকিন তৈরি হয়। ওকে, ভেরি গুড। যদি আমাদেরকে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল বা অতিরিক্ত পরিমাণে অ্যাসিড এরকম কোনো কিছু উল্লেখ করে না দেয় তাহলে সেখানে অবশ্যই একটা অ্যালকিন তৈরি হবে। এখন অ্যালকিনের ডিগ্রির উপর নির্ভর করে অ্যালকিন 1 অ্যালকিন 2 তৈরি হতে পারে, যেরকম একটা এক্সেপশন হচ্ছে এই বিক্রিয়াটা। দেখো এখানে 1 বিউটিনও বলছে, 2 বিউটিনও বলছে, তুমি কিন্তু জানো যে একটা অ্যালকিনই তৈরি হবে, 1 বিউটিন তৈরি হবে না 2 বিউটিন তৈরি হবে, এটাই হচ্ছে আসল কাজ। চলো আমি একটু তোমাকে একটু এক্সপ্লেন করে বুঝাই দিই। দুইটাই তৈরি হয়, বাট মেজর যেটা তৈরি হয়, এই যে অধিক পরিমাণে তৈরি হবে, কোনটা মেজর পরিমাণে তৈরি হবে? চলো দেখি। 2 বিউটানল, CH3 CHOH CH2 CH3। ওকে, এর সাথে যখন আমি আসলে সালফিউরিক অ্যাসিড যোগ করি তখন আসলে একটা কাহিনী ঘটে। HSO4H সালফিউরিক যোগ করব, এই যে হাইড্রক্সিল গ্রুপটাকে, এই যে হাইড্রক্সিল গ্রুপটাকে এই H সহ পানি তৈরি করে দেয়, আর এই SO4Hটা এর সাথে যুক্ত হয়ে যায়। তাহলে ঘটনাটা থাকে কি এমন, যে পানি তৈরি হলো, প্লাস এই যে CH3 CHSO4H, ঠিক আছে, CH2 CH3। এই এর সাথে যে কাহিনীটা ঘটে, এখানে যদি আমরা এবার একটু হিট দেই, খালি একটু হিট দেই, একটু হিট দিব না, একটু হিট দিব, হিট দিব, তখন এখানে যেটা কাজ ঘটবে দেখো আমি তোমাকে বুঝাই। এই যে এই একটা জিনিস মাথায় রাখবা, অ্যালকিনের অ্যালকোহল, অ্যালকিনের অ্যালকোহল প্লাস যেই যৌগগুলো আসলে বাইসালফেট, জৈব যৌগের বাইসালফেট, এই যে যেমন এটা হচ্ছে বিউটাইল বাইসালফেট, বিউটাইল 2 বাইসালফেট, এমন। সো এই যে বাইসালফেট যৌগগুলো খুবই ভালনারেবল হয়, এগুলো দ্রুত, মানে এটা অস্থায়ী, এটা থাকেই না এই ফর্মে, দ্রুত বিক্রিয়া করে অন্য একটাতে পরিণত হয়ে যায়। তো ও আসলে যে করবে, এই যে এটা এ হচ্ছে তার পাশের কার্বন থেকে, ভালো করে বুঝো, তার পাশের কার্বন থেকে, যে কার্বনের সাথে এই বাইসালফেট যৌগটা যুক্ত, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। সো ও আসলে এখান থেকেও একটা হাইড্রোজেনকে সরাতে পারে, আবার চাইলে এখান থেকেও একটা হাইড্রোজেনকে সরাতে পারে, দুইটাই করতে পারে। সো দুই জায়গা থেকে হাইড্রোজেন সরালে কিন্তু দুই ধরনের প্রোডাক্ট তৈরি হবে, দুই ধরনের প্রোডাক্ট তৈরি হবে না? একবার ধরো এখান থেকে একে সরালো, একবার ধরো এখান থেকে একে সরালো, তো যে দুইটা প্রোডাক্ট তৈরি হবে, সে দুইটা প্রোডাক্ট যদি আমি লিখতে চাই, তাহলে যদি প্রথমটাকে সরাই তাহলে কি হবে দেখো তো, CH2 ডাবল বন্ড CH CH2 CH3, এরকম তৈরি হবে। আবার আবার যদি আসলে এই এখান থেকে সরাই তাহলে কি তৈরি হবে ভাই? CH3 CH ডাবল বন্ড CH CH3,
এরকম তৈরি হবে না? দেখো তো, এখন এটা হবে হচ্ছে এখানকার মেন প্রোডাক্ট। কোনটা? এই যে এটা হবে হচ্ছে এখানকার মেন প্রোডাক্ট। কেন? কোশ্চেনটা হচ্ছে কেন? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। কেন? আচ্ছা, সো কোশ্চেনটা কেন, এই কোশ্চেনের উত্তরটা পেতে হলে আমাদেরকে একটু ওই যে আমাদের যে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার যে কাহিনী, তাদের যে স্থিতিশীলতা, সেখানে যেতে হবে। বলো তো, কার্বোক্যাটায়নের স্থিতিশীলতাটা কেমন ছিল? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি, তাই না? এখানে তো তাকে 9টা হাইড্রোজেন আসলে দিতে পারতো। কি বলে যে আহ, আহ, কি বলে সেটাকে, 9টা হাইড্রোজেন হচ্ছে তাকে ইলেকট্রন দিয়ে আসলে হেল্প করতে পারতো। এখন একটা জিনিস, সেটা জিনিসটা ট্রিকটা কি আসলে? ট্রিকটা হচ্ছে এমন, দেখো ভাইয়া, এইখানে এই যে যৌগ, মানে বিউটিন এক যে যৌগ, বিউটিন এক যৌগে এই ইলেকট্রনটা যদি এ নেয় এবং এ যদি আসলে ছেড়ে দেয়, তাহলে এ প্লাস এ মাইনাস, এ কার্বন মাইনাস এমন হতে পারে, আবার এ মাইনাস এ প্লাস হতে পারে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এখানে যদি প্লাস মাইনাস ঘটে, তাহলে এ প্লাস এ মাইনাস এমন ঘটতে পারে, এ মাইনাস এ প্লাস এমনও ঘটতে পারে। তুমি একটা সিম্পল জিনিস লক্ষ্য করো, বিউটিন 2 তে যখনই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, আইদার উপরেরটা ফলো করুক অথবা নিচেরটা ফলো করুক, দুইটাতেই কার্বোক্যাটায়ন কিন্তু 2 ডিগ্রি তৈরি হয়েছে। কত তৈরি হয়েছে? 2 ডিগ্রি তৈরি হয়েছে, যেটা বেশি স্থিতিশীল। এখানে দেখো, দুইটা ক্ষেত্রেই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। যখন এ প্লাস, তখনও এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি, কারণ এই কার্বন আর এই কার্বনের সাথে যুক্ত। যখন এ প্লাস, তখন এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি, কারণ এই কার্বন আর এই কার্বনের সাথে যুক্ত। বাট বিউটিন একের ক্ষেত্রে, এই যে নিচের প্লাস বা নিচের ক্ষেত্রে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হইলেও উপরের ক্ষেত্রে কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়নি। উপরের প্রসেসটা যদি ফলো করে, তাহলে দেখো এখানে কত হবে? এ হবে হচ্ছে 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন। কার্বন আয়নের কথা তো চিন্তা করতেছি না, কার্বোক্যাটায়নের কথা চিন্তা করো। এ হয়ে যাবে কি 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি বেশি স্থিতিশীল? উত্তরটা হচ্ছে না। দ্যাটস ওয়াই যেখানে দেখতে পাচ্ছে যে ইলেকট্রন আমার যেই নিক, যেই গ্রহণ করুক, আলটিমেটলি আমি দুইটাই কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবো, 2 ডিগ্রি বেশি স্থিতিশীল অর্জন করতে পারবো, সেই জিনিসটাই হয়ে যাবে হচ্ছে মেজর। আর এখানে যেহেতু দেখা যায় যে অলরেডি এখানে একটা ফরমেশনে ঠিক আছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, বাট আরেকটা ফরমেশনে কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা আসলে অস্থিতিশীল, তাই এটা মাইনর বাট তৈরি হবে, বাট মাইনর। এটাকে কিন্তু সাইজফের নীতি দিয়েও বোঝানো যায়। আমি চাচ্ছি না এক্সট্রা আরেকটা জিনিস তোমাদের ভিতরে যুক্ত করতে, ঠিক আছে? এটাকে কিন্তু সাইজফের নীতি দিয়েও বোঝানো যায়, বাট যেটা তুমি শিখলা এটাই এনাফ। সাইজফের নীতি দিয়েও বোঝানো যায়, বাট এটাও এনাফ। সো তাহলে আসলে বলো কোনটা তাহলে তৈরি হবে? বলো ভাইয়া। অবশ্যই বিউটিন 2 না? বিউটিন 2। এর অ্যান্সারটা দেখো, বিউটিন 2। ওকে, চলো নেক্সটটাই যাই। নিম্নের কোন বিকারকের সাথে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য করা হয়? খুবই সহজ কোশ্চেন, তাই না? এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্য, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কে? অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কে বলো তো? অ্যালকিন, অ্যালকাইন। এরা এই যে ব্রোমিন পানি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় উপস্থিতিতে এরা দেখা যায় এদের সাথে, দুইজনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে আসলে? নো রিয়াকশন দেয়, তাই না? নো রিয়াকশন দেয়। বাট আমি যদি দেখাই হচ্ছে তোমাকে এদের সাথে, এই যে এরা দুইজন আসলে এদের দুইজনের সাথে বিক্রিয়া করলে কালারলেস তৈরি। তার মানে কি আসলে বুঝাচ্ছে? কালারলেস যেখানে তৈরি হচ্ছে সেখানে আসলে কি বুঝাচ্ছে এটা? অবশ্যই তাহলে এটা আমাদের কি, কালারলেস যেখানে তৈরি হচ্ছে সেখানে অবশ্যই বুঝাচ্ছে, যেহেতু এটা কালারলেস হচ্ছে তার মানে কি এটা পার্থক্য হয়ে যাচ্ছে। সো তাহলে আমরা পরীক্ষা করতে পারি ব্রোমিন পানি পরীক্ষা অথবা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস ক্ষারীয় মাধ্যমে এটা পরীক্ষা। এটাকে বলা হয় বেয়ার টেস্ট, নিচেরটাকে বেয়ার টেস্ট, তাই না? নামটাও শিখে রাখি একটু, জানি আশা করি। আর উপরেরটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা। দেখি কোনটা আছে। এই যে ব্রোমিন পানি পরীক্ষা আছে, তার মানে রাইট আনসারটা কি? সি। বেয়ার টেস্ট তো নাই, রাইট আনসারটা কি? সি। সরি, এই যে সি। আচ্ছা, চলো পরেরটা দেখি। পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে যদি আমরা এইচবিআর এর সংযোজন বিক্রিয়ায় মূল উৎপাদ কি? আমরা জানি যে আমাদের একটা বিক্রিয়া হয় অবশ্যই কেমন, একটা বিক্রিয়া ছিল হচ্ছে আমাদের কি বলে যে মার্কনিকভ নীতি।
আর পারঅক্সাইডের উপস্থিতিতে HBr বিক্রিয়া করলে সেটা বিপরীত মার্কনিকভ হয়ে যায়। সো মার্কনিকভটা ছিল হচ্ছে এমন, আমি বলি মার্কনিকভ নীতির ক্ষেত্রে অবশ্যই যে কার্বোক্যাটায়ন নীতিমালা দিয়ে ঘটে মার্কনিকভ, এটা যে মেকানিজমে ঘটে সেটা কি আসলে বলতো, কার্বোক্যাটায়ন নীতি দিয়ে, কার্বোক্যাটায়ন মেকানিজমে মেকানিজমে ঘটে, মাথায় রাখবা কিন্তু এই জিনিস। এবং এটার যেটা এমসিকিউ উত্তর করার কথা সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল মানে যেখানে হাইড্রোজেন বেশি বেশি সেখানেই হাইড্রোজেন, সেখানেই হাইড্রোজেন যুক্ত করব, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনকে যুক্ত করব। সো আমি যদি প্রোপিনের কথা বলি, CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে যখন আমরা HBr বিক্রিয়া করব, যদি এটা আমার পারঅক্সাইডের উপস্থিতি ছাড়া হইতো তাহলেই কিন্তু এটা আমাদের মার্কনিকভ নীতিটা ফলো করতো। এবং এবং আমাদের এই যে হাইড্রোজেন, দেখো তো এই যে এখানে যে কোনো এক জায়গাতে যোগ হতে পারে, যে তেলা মাথায় তেল দেওয়া মানে কি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, আর এখানে ব্রোমিন, এটা যুক্ত হইতো। এটা হয়তো আমাদের মেন প্রোডাক্ট, অন্যটা হয়তো আমাদের কি সাইড প্রোডাক্ট। এটা হয়তো আমাদের মেন প্রোডাক্ট, মেন প্রোডাক্টটা হয়তো এরকম CH3 CHBr CH3, এটা হয়তো আমাদের কত 90%, প্লাস আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে CH3 CH2 CH2Br, এটাও হইতো, বাট এটা হয়তো কত আমাদের মাত্র 10%, এটার উল্টাটা যেটা, ঠিক আছে। এটা ছিল মার্কনিকভ নীতি। মার্কনিকভ নীতির কাহিনী ছিল হচ্ছে এরকম, বাট আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা চাচ্ছি হচ্ছে ভাইয়া কোন নীতিটা বলো তো, আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে বিপরীত মার্কনিকভ নীতি। বিপরীত মার্কনিকভ নীতিটা কি, এই তেলা মাথায় তেল দেওয়ার এক্সাক্ট উল্টা হবে, মানে ওখানে এই প্রোডাক্টটা 10% ছিল না, এটাই হয়ে যাবে 100%, আর 100 না 99.9% হয়। আচ্ছা, সো এটা কি পারঅক্সাইড ফলাফল, পারঅক্সাইডের উপস্থিতি না, তাহলে পারঅক্সাইড ফলাফল বলা হয়, বা খারাসের নীতি বলে, খারাসের নীতি। এটা যেই মেকানিজমে ঘটে সেই মেকানিজমটা শিখে রাখো, সেই মেকানিজমটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। হ্যাঁ, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক মেকানিজমে ঘটে এটা। উপরেরটা কিসে ঘটছিল, উপরেরটা ছিল হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন মেকানিজমে, এটা ঘটে উল্টা। তো এখানে দেখবো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, এটা আমি কার উপস্থিতিতে ঘটাচ্ছি, পারঅক্সাইড, ROOR, পারঅক্সাইডের উপস্থিতিতে যদি ঘটায় তাহলে ঘটবে হচ্ছে এরকম CH3 CH CH2 CH2Br, এটাই ঘটবে হচ্ছে 99.9%, প্লাস এই যে প্রোডাক্টটা এখানে 90% ছিল সেটা হয়ে যাবে এখানে কত ভাইয়া 10%, CH3, এটা হবে হচ্ছে 0.1%। তাহলে এই হচ্ছে আমার মেন কাহিনী। তাহলে বলো, এটা তো পারঅক্সাইডের উপস্থিতিতে বলছে না, তার মানে অবশ্যই খারাসের যেটা পারঅক্সাইড ফলাফল সেটা, বা খারাসের নীতি বা পারঅক্সাইড ফলাফল বা অ্যান্টি মার্কনিকভ, এটার অপর নামটা কি আসলে, অ্যান্টি মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ এমন। তাহলে এই যদি ফলাফল হয় তাহলে বলো তো এটার উত্তরটা কোনটা হবে তাহলে ভাই আমাদের, যে বিক্রিয়ার মূল উৎপাদ যেটা কোনটা, এটা অবশ্যই। তাহলে এটাকে কি বলতে পারি আমরা, এটাকে বলবো হচ্ছে এন ইথাইল ব্রোমাইড, এন ইথাইল মানে প্রোপাইল ব্রোমাইড, বা 1 ব্রোমোপ্রোপেন, একই তো কথা জিনিসটা, তাই না? তার মানে সঠিক উত্তর কি এ, রাইট অ্যান্সারটা কি হবে 1 ব্রোমোপ্রোপেন। দেখছো, এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন ভাবে পড়ো, কঠিন কিন্তু না, ইজিলি পারা যায় ভাই। ওকে, আচ্ছা, খালি একটু ট্রিক্সগুলো মনে রাখতে হয়। এরপরে দেখি, অ্যাসিটাইলিনকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে কোনটি পাওয়া যায়? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, দুই ধরনের বিক্রিয়ক টিক্রিয়ক যুক্ত করে আসলে এখানে যথেষ্ট কনফিউজিং একটা কাহিনী করে, একটু বাড়াই দিই, ঠান্ডা লাগতেছে। আচ্ছা, তো যেটা বললাম দুই ধরনের বিক্রিয়ক টিক্রিয়ক যুক্ত করে এখানে একটা কাহিনী করে। তো আমরা এখানে কোনো কাহিনী টাহিনী শিখবো না, আমরা জানবো যে একটা যদি অ্যাসিটাইলিন হোক অথবা অন্য যে কেউ হোক, একটা অ্যালকিনকে যদি তুমি আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে ওই যে বেয়ার টেস্টের ভিতরে দাও, এখানে তো ক্ষারীয় মাধ্যম বলে দিছে, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা যুক্ত করব, কনসেন্ট্রেটেড, যুক্ত করলাম, তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে HOOC COOH, হুক্কু। ঠিক আছে, H2C2O4, আমাদের স্যার পড়াইছিলেন হুক্কু বলে, হুক্কু এমন। আচ্ছা, সেটা কি একটা অক্সালিক অ্যাসিড তৈরি হয়, অক্সালিক অ্যাসিড, বাট এখানে কাহিনী আছে, এটা শুধুমাত্র এই প্রথমটার জন্য অক্সালিক অ্যাসিড তৈরি হয়, পরেরগুলোর জন্য কি হয় জানো, আমি বলে দিচ্ছি, RC ট্রিপল বন্ড R ড্যাশ, যদি এরকম হয়, ধরো থাকুক বা না থাকুক, হোয়াট এভার ইট ইজ, KMnO4 যদি এই সেম টু সেম বিক্রিয়ক দেই তাহলে থার্ড ব্র্যাকেট বরাবর না ভাই ভেঙে যাবে, সরি থার্ড ব্র্যাকেট আবার বলি, 3 নাম্বার যে বন্ধন আছে না, এই 3 নাম্বার বন্ধন বরাবর ভেঙে যাবে, দিয়ে একটা জিনিস তৈরি হবে,
এ বন্ধন বরাবর কি হয় জানো, ভেঙে যায়। এই যে এ বন্ধন বরাবর আসলে ভেঙে যায়, এ বন্ধন বরাবর ভেঙে ওদিকটা একটা অ্যাসিড এদিকটা একটা অ্যাসিড, দুই দিক দুইটা অ্যাসিডে তৈরি হয়। ওকে, তাহলে আর সি ডাবল ও এইচ প্লাস হচ্ছে আমাদের আর ড্যাশ সি ডাবল ও এইচ, এরকম একটা জিনিস তৈরি হয়। বি কেয়ারফুল, ঠিক আছে, 2 মোল। বাট যদি শুধুমাত্র অ্যাসিটাইলিন, একেবারে শুরু সদস্যটাকে অ্যাসিটাইলিন, হ্যাঁ অ্যাসিটাইলিন যাই বলো, অ্যাসিটিলিন, এটাকে যদি তুমি করো এরকম, তাহলে শুধু অক্সালিক অ্যাসিড তৈরি করে। সো রাইট আনসারটা কোনটা হবে বলো তো, অক্সালিক অ্যাসিড, সি। রাইট আনসারটা হচ্ছে অক্সালিক অ্যাসিড বা সি। ওকে, কোন যৌগটি গ্রিগনাট বিকারকের সহিত বিক্রিয়া করে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন করে? অলরেডি গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করার একটা মেকানিজম দেখাই দিয়েছিলাম, যে বলছিলাম যে তাহলে কোন জিনিসটা কিরকম ভাবে তৈরি হবে। স্টিল আমি এখানে ওই মেকানিজমটা দেখাই দিব এবং খুব সহজে আশা করি বুঝতে পারবা যে কিভাবে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। সো গ্রিগনাট বিকারক জিনিসটা কি ছিল ভাইয়া, আর এম জি এক্স। এই যে ভালো করে দেখো, আর এম জি এক্স। আচ্ছা, এর সাথে আমরা যাকে যোগ করব, ওকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব, দিয়ে যোগ করব, ধরো হচ্ছে 3টা, ঠিক আছে, ধরে নাও। ওকে, সো আমরা যেটা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে ভাই এইরকম। ওকে, আচ্ছা, সো দেখো প্রথমে আমরা যাকে যোগ করব সেটা হচ্ছে এইচসিএইচও, এইচসিএইচও, বা এটার নামটা কি ভাই, ফর্মালডিহাইড। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার কিন্তু উপায়, এটার নামটা কি আসলে বলো তো, ফর্মালডিহাইড। ওকে, সো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে ভেঙে লিখতে পারি কিরকম ভাবে, সি ডাবল বন্ড ও, এই যে এইচ ভ্যা, এই যে এইচ ভ্যা, লিখতে পারি না এরকম ভাবে, পারি। এখন চলে আসো আমরা একটু অ্যালজেব্রিক মেকানিজম করে দিই। কেমন, ম্যাগনেসিয়ামটা কত থাকে আসলে, +2 যোজনী, হ্যালোজেন থাকে -1, তার মানে পুরোটা যোজনী থাকবে হচ্ছে ভাইয়া +1, এবং আর এর যোজনী তাহলে কত থাকবে বলো তো, -1, তা না হলে তো যৌগটা নিউট্রাল হবে না, অবশ্যই এটা। এখন এখানে সব থেকে তড়িৎ ঋণাত্মক হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, তো তাদের ভিতরে এই যে, এবং তার ভিতরে হচ্ছে আসলে অসম্পৃক্ত বন্ধনটা আছে, ডাবল বন্ধন, তো তাদের ভিতরে আসলে ক্যালকুলেশন হবে, কার্বন যেহেতু অধিক কম তড়িৎ ঋণাত্মক, তার মানে সে প্লাস থাকবে, এবং আমাদের অক্সিজেন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, তার মানে সে হয়ে যাবে কি, মাইনাস। এবার তোমার যে ক্লাসটা সেটা হচ্ছে প্লাসের সাথে মাইনাসকে যোগ করে দেওয়া, প্লাসের সাথে মাইনাসকে যোগ করে দেওয়া। ওকে, প্লাসের সাথে মাইনাসকে যোগ করে দেওয়া। তাহলে দেখো তো ভাই আসলে কার সাথে কার যোগটা হইলো, মানে আমরা কি এরকম বলতে পারি না, এই যে আমার আর এর সাথে এই কার্বনটা যুক্ত হয়েছে, আর তারপরে এই কার্বনটা যুক্ত হয়েছে, এই কার্বনটা, এই কার্বনের দুইটা যে হাইড্রোজেন ছিল তারা তো আনঅল্টার্ড, তারা চেঞ্জ হবে না, তারা চেঞ্জ হইলো না, আমরা চেঞ্জ না করে তাদেরকে রেখে দিলাম হাইড্রোজেন। এই অক্সিজেন তো এর সাথে ছিল, এটা তো যেহেতু কেউ যুক্ত হয়েছে তাই একটা বন্ধন ভেঙে যায়, তাই অক্সিজেন থাকলো, এবং বাকি বাকি আর একটা হাতে কে যুক্ত হলে, যে এখানকার এমজি এক্সটা যুক্ত হয়েছিল এসে, তাই না, এমজি এক্স। এবার তুমি এর মধ্যে পানি যোগ করবা, কি যোগ করবা বলো, পানি যোগ করবা। এবার তুমি ওর মধ্যে পানি যোগ করবা, পানি যোগ করার মধ্যে মানে কি, H2O যোগ করবা, আসলে H এবং OH কে যোগ করতেছো, তাই না। এবার এই মেকানিজমটা সেম একটু এখানে খাটাও তো ভাইয়া, কোন মেকানিজমটা, OH টা কি নেগেটিভ, হাইড্রোজেনটা কি পজিটিভ, এই MgX টাকে তুমি কি পাইছো, পজিটিভ 1 না, তার মানে এই টোটালটা কি হবে, -1, তাহলে প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস, তাহলে এটাই যদি হয় তাহলে আসলে আলটিমেটলি থাকতেছে কি, আর CH2, বা এই যে CH2 না দিয়ে আমি এটাকে 2 রকম ভাবে দিই, তাহলে এই যে উপরে এবং নিচে দিই, তাহলে তোমার বুঝতে আরো সহজ হবে, CH2OH প্লাস MgOHX, এমন না, এমন না, এমন। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি এটা কি আসলে পাইছি, এটা আসলে কি পাইছি, 1 ডিগ্রি অ্যালকোহল না, প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, আমার চাইছে হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। আমি যদি জাস্ট একটা জিনিস চিন্তা করো, একটা হাইড্রোজেনের জায়গাতে একটা CH3 গ্রুপ বা একটা আর গ্রুপ বা একটা CH3 গ্রুপ, সিম্পল চিন্তা করো, আর একটা CH3 গ্রুপ যুক্ত করে দিতাম, এই যে এখানে একটা হাইড্রোজেনের জায়গাতে একটা CH3 গ্রুপ, তার মানে এখানে একটা হাইড্রোজেনের জায়গাতে একটা CH3 গ্রুপ হয়ে যেত, এখানে একটা হাইড্রোজেনের জায়গাতে এটা কি হয়ে যেত বলো তো, CH3 গ্রুপ হয়ে যেত। তার মানে সবকিছু বিক্রিয়া কমপ্লিট করার পরে তুমি এখানে একটা কি আসলে পাইতা, আমি জাস্ট এই বিক্রিয়াটা দেখাচ্ছি, মধ্যখানের বিক্রিয়াগুলো আর তুমি কমপ্লিট করে ফেলতে পারবা আশা করি। আমি ধরো এটাকে CH3CHO বলতেছি, তাহলে এটা আসলে কি ছিল, এই যে সি ডাবল বন্ড ও, এই যে একটা হাইড্রোজেন আর একটা এখানে কি গ্রুপটা, CH3, তাহলে আলটিমেটলি এখানে যে ক্যালকুলেশন করে তুমি এরকম একটা পাইতা না, আর সি CH3, আর একটা হচ্ছে ভাই হাইড্রোজেন, তারপরে OH, তারপরে কে MgOHX, সেরকম। তাহলে এটা কি একটা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল না, সেকেন্ডারি, এমন। এখন যদি আমি আরেকটা হাইড্রোজেনের বদলে আরেকটা CH3 গ্রুপ দিয়ে দিতাম, সি ডাবল বন্ড ও, এই যে একটা CH3 গ্রুপ আর একটা CH3 গ্রুপ দিয়ে যুক্ত হয়ে যা হওয়ার তা হইলো,
এখানে আমি ডিরেক্ট এখানে খালি করে দিচ্ছি। হ্যাঁ, যদি আরেকটা CH3 গ্রুপ দিয়ে দিতাম তাহলে এখানে কি হতো, CH3 OH প্লাস হচ্ছে MgOH এমন হয়ে যেত না জিনিসটা? দেখো তো এমন হয়ে যেত না? সো এটা আসলে কি একটা 3 ডিগ্রি অ্যালকোহল। কেন বলতেছি 3 ডিগ্রি বলো তো? কারণ অ্যালকোহলীয় গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা যতগুলো কার্বনের সাথে যুক্ত সেটা তার ডিগ্রি। অ্যালকোহলীয় গ্রুপটা একটা কার্বনের সাথে যুক্ত কেমনে, এই যে আর মানে মিনিমাম একটা, এখানে আর এর সাথে যুক্ত আবার CH3 এর সাথে যুক্ত মানে মিনিমাম দুইটা, এই যে দ্যাটস 2 ডিগ্রি। এটা কি কত ডিগ্রি? 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। শেষ। তাহলে এই টারশিয়ারি অ্যালকোহল পাওয়ার জন্য আমরা যাকে যোগ করছি সে আসলে কি আমাদের CH3 C ডাবল বন্ড ও CH3 মানে অ্যাসিটোন বা প্রোপানন, এমন না? তাহলে অ্যাসিটোন বা প্রোপানন, প্রোপানল দিলে কিন্তু হবে না, কি করতে হবে, অ্যাসিটোন বা প্রোপানন দিতে হবে। ওকে, আচ্ছা, সেই মধ্যের বিক্রিয়াটা যদি আমি একটু দেখাই দিতাম তাহলে এখানে কেমন হবে বলো তো ভাইয়া? ওই যে ঘুরে ফিরে সেম টু সেম মেকানিজম, এ হচ্ছে আমাদের মাইনাস, এ হচ্ছে আমাদের প্লাস, সো মাইনাসের সাথে প্লাস, এর সাথে এই, আর এর সাথে কি এই, এমন। তো যদি তাই হয় তাহলে আসলে থাকে কি, আর সি CH3 ও MgX, এখানে পানি যোগ করবা H2O। হ্যাঁ, তাহলে H আর OH, তাহলে Hটা যুক্ত হবে হচ্ছে ভাই এর সাথে, আর MgX এর সাথে যুক্ত হবে হচ্ছে OH দিয়ে তৈরি করে দিবে এটা। সো মধ্যেখানেরটা আর কমপ্লিট করার আশা করি দরকার নেই, তুমি বুঝছো এটা, ঠিক আছে? পারা যাবে না? ওকে, সো সঠিক উত্তরটা কোনটা হবে বলো? অ্যাসিটোন। এখন কিন্তু আমরা লিটারালি মনেই রাখবো, ফর্মালডিহাইড যোগ করলে 1 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি হবে। ইথানল যদি যোগ করি তাহলে 2 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? আর অ্যাসিটন যদি যোগ করি তাহলে 3 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি হবে। এখন আমরা এভাবে মনেই রাখবো জিনিসটা। বলো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, সো দেখো তাহলে সঠিক উত্তরটা কোনটা? অ্যাসিটন। ক্লিয়ার না? ওকে, আচ্ছা, তো দেখো যেটার কথা বলতেছিলাম, আশা করি বুঝছো এই জিনিসটা। তাহলে আমরা উত্তরটা দেখি। উত্তরটা হচ্ছে দেখো অ্যাসিটন। চলো পরের কোশ্চেনে যাই। কোন যৌগের সহিত মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের বিক্রিয়ার ফলে আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি হয়? আগের কোশ্চেনই ভাই, কিচ্ছু না, আমি খালি বুঝাই। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড মানে কি দেখো তো ভাইয়া? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা কি তোমার এই যে RMgX এর মানে আরেকটা রূপ না? একটু ভয়াবহ রূপ। মানে তুমি RMgX চিনো, তুমি তো এটা চিনো না সেরকম। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড একটা মানে একটা কি গ্রিগনার বিকারক। এর সাথে কার বিক্রিয়ার ফলে আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি হবে? আইসোপ্রোপাইল অ্যালকোহলটা দেখতে কেমন চলো দেখি। CH3 CH3 OH, অবশ্যই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা দেখতে এরকম হইতে হবে। প্রোপাইল এবং আইসো মানে বোঝায় হচ্ছে 2 ডিগ্রি, ভাইয়া মাথায় রাখবা। আইসো মানে বোঝায় হচ্ছে 2 ডিগ্রি, নিও মানে বোঝায় হচ্ছে ভাইয়া 3 ডিগ্রি, এবং ন্যাচারাল মানে বোঝায় হচ্ছে আসলে 1 ডিগ্রি। এই তিনটা জিনিসকে একটু মাথায় রাখতে হবে। ওকে, আইসো মানে 2, আর নিও মানে হচ্ছে 3, আর ন্যাচারাল মানে হচ্ছে 1 ডিগ্রি। সো আমার যেহেতু বলছে যে আইসো বা 2 ডিগ্রি তৈরি হয় একটা অ্যালকোহল, এটার সাথে যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হয় তাহলে আমরা কি দেখছিলাম আমাদের সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার সময়? কাকে যোগ করতে হয়েছিল? কাকে? মানে আমার অ্যাসিটালডিহাইড বা CH3CO বা ইথানল একে যুক্ত করতে হয়েছিল, তাহলে আমার 2 ডিগ্রি একটা অ্যালকোহল চলে আসতেছিল, তাই না? তো চলো এই বিক্রিয়াটা যদি ফিল আপ করে ফেলি, ফিল আপ করে এখানে না ফেলে পরেরটাতেই ফেলি, যেহেতু পরের বিক্রিয়াটা আছে এখানে, পরের বিক্রিয়ার মধ্যে ফিল আপ করি। এই বিক্রিয়াটার ভিতরে যদি আমরা লিখি তাহলে এটাকে কি লিখতে পারি? ধরে নাও আমাদের CH3 C ডাবল বন্ড OH এর সাথে বিক্রিয়া করতেছে। খুবই ভালো কথা, করুক বিক্রিয়া। বিক্রিয়া করে কি হবে? বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের ব্রোমিনটা -1, ম্যাগনেসিয়ামটা +2, তার মানে এই টোটালটা হচ্ছে আমাদের +1, এই CH3টা হচ্ছে আমাদের কি -1, কার্বনটা হচ্ছে আমাদের প্লাস, অক্সিজেনটা হচ্ছে আমাদের মাইনাস। সো প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে হচ্ছে প্লাস, এমন। যদি তাই হয় তাহলে আসলে তৈরি হচ্ছেটা কি? তৈরি হচ্ছে এরকম CH3 C CH3 OH এবং MgX। এবার এর সাথে আমরা যে জিনিসটা যুক্ত করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ভাবে বলতো? পানি। পানি মানে কি? H এবং OH। পানি মানে কি? H এবং OH। সো Hটা আমাদের কি? প্লাস, হাইড্রোক্সিলটা আমাদের কি? মাইনাস। সো যদি এটাই হয় তাহলে আমরা এটাকে তো জানি এটা হচ্ছে +1, এটা টোটালটা কি বলতো ভাই? -1। সো তাহলে এটার সাথে এই প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস। যদি এই হয় হচ্ছে মেন কাহিনী, তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি হচ্ছে দেখো তো? CH3 C CH3 দেখো কি
কি হলো এটা? আমরা তো 3 কার্বন বানাইতেই পারলাম না। 3 কার্বন বানাতে হবে না? 3 কার্বন বানাতে হবে। ভালো করে বুঝো। 3 কার্বন বানাতে হবে। সো 3 কার্বন বানাতে যদি আমরা চাই এমন একটা জিনিস, এটা আসলে 2 ডিগ্রি একটা অ্যালকোহল, তাই না? দেখো তো জিনিসটা, 2 ডিগ্রি একটা অ্যালকোহল। হ্যাঁ, তো হইছেই তো। OH, প্রবলেম কি হয়েছে? ঠিকই তো আছে, তাই না? এই যে এখানে একটা হাইড্রোজেন যে ছিল, এই হাইড্রোজেনটাকে খুঁজে পাচ্ছিলাম না, হাইড্রোজেনটাকে এর সাথে যুক্ত করে দিছি, বুঝছো কিনা? তারপরে কি MgOH X। এখন তোমার মনে হইতে পারে যে ভাই এই জিনিসটা কি দেখতে একই? অবশ্যই একই। কিরকম? এটাকে এরকম ভাবে লিখলেই হয়, CH3CHOH, এই যে CH3, আইসোপ্রোপাইল অ্যালকোহল, 2 ডিগ্রি একটা অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। দেখো তো তৈরি হয়েছে না? হয়ে গেছে, একেবারে কারেক্ট। ওকে, তাহলে এই জিনিসটা কি? কোনটা বলো তো? কোনটা? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন। অ্যাসিটোন মানে কি? প্রোপানন, ওটা না, অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি অ্যাসিটালডিহাইড। অ্যান্সারটা কোনটা হবে? অ্যাসিটালডিহাইড। দেখছো? ওকে, চলো নেক্সটটা দেখি। পরেরটা, ক্লোরোফর্ম উন্মুক্ত রাখলে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্লোরোফর্ম উন্মুক্ত রাখলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্লোরোফর্মের জারণ হয়ে যায়, ফসজিন গ্যাস তৈরি হয়। এটা মারাত্মক বিষাক্ত গ্যাস। কাউকে অজ্ঞান করতে যেয়ে যদি ক্লোরোফর্মটা আধা ঘন্টা খুলে রেখে বা রুমালে লাগিয়ে রেখে কাউর মুখে ধরো, আলহামদুলিল্লাহ অজ্ঞান হবে না, ও অক্কা পাবে বা পটল তুলবে। সো বি কেয়ারফুল। এরকম যদি নিয়াত থাকে তাহলে কেমিস্ট্রিটা জেনে কাজ করো, নাহলে দেখবা যে কোথায় তোমার সাজা হইতে হচ্ছে 1 মাস 2 মাস কাউকে কিডন্যাপ করার জন্য, সেখানে তোমার সাজা হয়ে গেছে যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর মার্ডার করার জন্য। আচ্ছা, সো ক্লোরোফর্ম কি? CHCl3। এটা যখন আমরা উন্মুক্ত রাখি তখন মেনলি এটার অক্সিডেশন হয় বা জারণ হয়, এবং ওই জারণের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে COCl2 প্লাস হচ্ছে HOCl। এমন এই যে COCl2 যে জিনিসটা তৈরি হয়েছে, হ্যাঁ, HOCl কেন রে ভাই? HCl, HCl, HCl। আচ্ছা, এই যে COCl2 যে জিনিসটা তৈরি হয়েছে এটার নামই হচ্ছে ফসজিন গ্যাস। কি নাম? ফসজিন গ্যাস। মারাত্মক বিষাক্ত যাকে বলে। কি বলতেছি এটাকে? মারাত্মক বিষাক্ত গ্যাস। ফসজিন গ্যাস মারাত্মক একটা বিষাক্ত গ্যাস। সেই রাইট অ্যান্সারটা কোথায়? COCl2, মারাত্মক একটা বিষাক্ত গ্যাস, COCl2। ওকে, ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষার জন্য কোন বিক্রিয়কের মাধ্যমে বিক্রিয়াটা ঘটায়? এই যে তুমি দেখো, এটা যখনই এই ফসজিন গ্যাস তৈরি করে দিল তখন তো আর এটা বিশুদ্ধ নাই। এটা কি এর বিশুদ্ধ আছে? বিশুদ্ধ নাই, এটা তো ফসজিন গ্যাস তৈরি হয়ে গেছে। এখন এর ভিতরে যদি আমরা সিলভার নাইট্রেট যোগ করি তাহলে এই যে HCl আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ দেয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই বোঝা যায় যে এটা আসলে বিশুদ্ধ নাই, এটার ভিতরে ফসজিন গ্যাস তৈরি হয়ে গেছে এবং HCl তৈরি হয়ে গেছে, এবং এটা আর বিশুদ্ধ নাই। এই, তাহলে আমরা আসলে কাকে যোগ করব বলো তো? সিলভার নাইট্রেটকে যোগ করব। কাকে? সিলভার নাইট্রেটকে। HCl আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করে আলটিমেটলি এই জিনিসটা তৈরি করে। ঠিক আছে, তাহলে ওটা আসলে ঘটে কি? ঘটে কি? ক্লোরোফর্ম অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কি তৈরি করে দেয় আমাকে? ফসজিন গ্যাস, COCl2 প্লাস HCl। এখন ওর ভিতরে আসলে আমরা কি যোগ করি? সিলভার নাইট্রেট যোগ করি। কি যোগ করি? সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের একটা কি তৈরি হয় ভাই? সাদা অধক্ষেপ তৈরি হয়, সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ তৈরি হয়। ক্লিয়ার জিনিসটা? এই, তাহলে আমরা কি বলবো? HCl প্লাস সিলভার নাইট্রেট এই জিনিসটাই তৈরি করে। সঠিক উত্তর কোনটা? HCl প্লাস সিলভার নাইট্রেট। ওকে, লুকাস বিকারক ব্যবহার করা হয় কেন? এটা আমি যখন ঢাবি পরীক্ষা দেই তখন আমার এটা রিটেনের একটা 2.5 মার্কের কোশ্চেন ছিল ভাই। কেন ব্যবহার করা হয় এটা না, বলছিল অ্যালকোহলের ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ বা পার্থক্যকরণ করো। 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ বা পার্থক্যকরণ করো। এইটা আসছিল তখন। সো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ বা পার্থক্যকরণ, ওটাই কাজে ব্যবহার করা হয় হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারকটা আসলে কে বলতো? জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, অনাদ্র, অনাদ্র বা ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl। এই জিনিসটা ডিরেক্ট কিন্তু এমন আসতে পারে, লুকাস বিকারক কোনটা বলো? এমন। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কি? লুকাস বিকারক। তো এটা আসলে কি করা হয় তাহলে বলো?
1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণের জন্য বা পার্থক্যকরণের জন্য ব্যবহার করা হয়। অ্যালকোহল শনাক্তকরণ করতে কিটোন শনাক্ত, অ্যালডিহাইড শনাক্ত, অ্যাসিড শনাক্ত, অ্যালকোহল শনাক্ত। রাইট আনসারটা কোনটা? অ্যালকোহল। শুধু অ্যালকোহলও না, অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণের জন্য এটা ব্যবহার করা হয়। এটা কি হয় আসলে, যে 3 ডিগ্রি যে অ্যালকোহলগুলো আছে, হ্যাঁ আমি একটু খালি দেখাই দিই যেহেতু করতেছি। ওএইচ, এটাই হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার আসলে ইফেক্টিভ উপায়, যে তুমি আসলে দুইটা জিনিসই জানো যে কি হচ্ছে কেন হচ্ছে। লুকাস বিকারক দিব, জিঙ্ক ক্লোরাইড HCl, লুকাস বিকারক দিলাম। এটা দিয়ে যদি যোগ করি তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আর সি সিএল আর আর। এটার একটা সাদা পদক্ষেপ, সাদা পদক্ষেপ দ্রুত পড়ে যায় সাথে সাথে আসলে কাইন্ড অফ, প্লাস পানি, এমন তৈরি হয়। ঠিক একই রকম ভাবে আমি যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে দেই আর CHOH, একটা দেখো 2 ডিগ্রি অ্যালকোহলকে দিলাম, সেম লুকাস বিকারক দিয়ে দিতেছি, যদি দেই জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে HCl, এখানে যে জিনিস তৈরি হবে আর CHCl প্লাস হচ্ছে H2O। এখানে এটার অধক্ষেপ তৈরি হয় বাট 5 থেকে 7 মিনিট পর অধক্ষেপ তৈরি হয়। এবার যদি আমি এখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে নেই CH2OH, এর সাথে যখন HCl এবং জিঙ্ক ক্লোরাইড থাকবে তখন এটার অধক্ষেপ এই যে আর CH2Cl প্লাস হচ্ছে পানি, এটা হচ্ছে কোনো অধক্ষেপ পড়বে না। এটা 5 থেকে 7 মিনিট পরে পদক্ষেপ পড়ে, এটা হচ্ছে সাথে সাথে, আর এখানে কোনো অধক্ষেপ নয়। এই ক্লিয়ার? এই হচ্ছে এখানকার কাহিনী। সো আশা করি বুঝতে পারা গেছে জিনিসটা। তাহলে যদি আমরা দেখি অ্যালকোহল শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়। ইথানল বাষ্প এবং বায়ুর মিশ্রণকে উত্তপ্ত সিলভার প্রভাবকের উপর দিয়ে যদি চালনা করো তাহলে এটা কোনটি উৎপন্ন হবে? এটা কিন্তু তোমার বইয়ে নাই, ভাইয়া। বাট আমাদের জৈব রসায়নের আসলে বেসিক কিছু অংশ আছে, যে অংশ পর্যন্ত তুমি যদি পড়ে ফেলতে পারো তাহলে একটা জৈব যৌগের পসিবল প্রোডাক্ট কি হবে বা একটা বিক্রিয়া থেকে কি উৎপন্ন হইতে পারে এটা কাইন্ড অফ গেস করা যায়। সো ওই গেসের উপর দিয়ে তুমি এটা বিক্রিয়া করতে পারবা। যেমন আমি তোমাকে দেখাই, ইথানল CH3CH2OH, এই বাষ্পকে আমরা কিসের উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছি? কিসের উপস্থিতিতে বলো? ইথানল বাষ্পকে আমরা বায়ুর মিশ্রণ অক্সিজেন এর উপস্থিতিতে কি দিয়ে বিক্রিয়া করাচ্ছি বলো? সিলভার প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছি। এই বিক্রিয়া করলে এখান থেকে কি উৎপন্ন হবে? এটা জারিত হয়ে যাবে আসলে, CH3CHO তৈরি করবে প্লাস CH3CH, মানে জারিত হয়ে এই জিনিসটা তৈরি করবে। সো আসলে এটা কি তৈরি করছে বলতো? অ্যাসিটালডিহাইড একটা না, অ্যাসিটালডিহাইড তৈরি করছে। বুঝছো জিনিসটা? অ্যাসিটালডিহাইড তৈরি করছে। তো ভাই যেটা বলছিলাম, এটা আসলে কি তৈরি করবে আমি বললাম যে দেখো এটা আসলে কি হচ্ছে, তুমি তো জানো যে আসলে যদি জারণ হয়, জারণ করলে একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তৈরি হয় হচ্ছে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তৈরি হয় হচ্ছে কার্বনিল যৌগের মধ্যে কিটোন, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণই করা যায় না। এখন 1 ডিগ্রি অ্যালকোহল বা এই যে 1 ডিগ্রি অ্যালকোহল এটাকে যদি আমরা জারণ করি কি তৈরি হবে? অ্যালডিহাইড। এটাকে যদি ফার্দার জারণ করো কি তৈরি হবে বলো তো? জানো নিশ্চয়ই, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? ওকে, আবার যদি বিজারণ করি জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি তাহলে উল্টা প্রসেসে আসবে, যদি বিজারণ করি জার্মান হাইড্রোজেন দিয়ে তাহলে উল্টা প্রসেসে আসবে। ওকে, এখন যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে চিন্তা করি, জারণ করি কি তৈরি হবে বলতো? কিটোন। এটাকে ফার্দার জারণ করা যায়? নো রিঅ্যাকশন, যাবেই না, কারণ এখানে আসলে ওই হাইড্রোজেনকে সরানোর মতন কোনো উপায়ই নাই। আচ্ছা, তাহলে এটা কি? জার্মান হাইড্রোজেন, সম্ভব না, এটা নো রিঅ্যাকশন, হবেই না। 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করি কি তৈরি হবে? নো রিঅ্যাকশন ডিরেক্ট, এখানে সরানোর তো কাউকেই নাই, নো রিঅ্যাকশন। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলেও কোনো রিঅ্যাকশনই হবে না, ওখানে যে নো রিঅ্যাকশন হচ্ছে এটা এখান থেকে নো রিঅ্যাকশন শুরু হবে, এমন। সো এই হচ্ছে এখানকার কাহিনী, এবং এটা আসলে এখানে বোঝার মতন, এই জারণ করতেছো কি জায়মান হয় মানে অক্সিজেন, বায়ুর উপস্থিতি মানে অক্সিজেনকে তুমি যে সিলভার বাষ্প দিয়ে দিতেছো না, ওখান থেকে আসলে ওই বায়ু থেকেও জায়মান অক্সিজেন তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই এটা অ্যাসিটালডিহাইড তৈরি করতেছে, বা আমাদের এটাকে আমরা বলতে পারি কি ইথানল বা অ্যাসিটালডিহাইড, এমন। সো আমাদের রাইট আনসারটা কোনটা বলো তো? ইথানল বা অ্যাসিটালডিহাইড। সঠিক উত্তরটা হচ্ছে ইথানল বা অ্যাসিটালডিহাইড। ক্লিয়ার? ওকে, পরেরটা, অ্যালকোহলীয় মূলক এবং ফেনলীয় হাইড্রোক্সিল মূলক শনাক্তকরণ পরীক্ষার জন্য বিকারক কোনটা? অ্যালকোহলীয় যে মূলক এবং
ফেনলীয় যে মূলক সেটা বিক্রিয়ার জন্য আমার শনাক্তকরণ বিক্রিয়ার জন্য আমরা পার্থক্যকরণ বিক্রিয়ার ভিতরে কোনটা ব্যবহার করতে পারি। ওকে, দেখো সোডিয়াম প্লাস আরএক্স, PCl5, লুকাস। লুকাস আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিকে পার্থক্য করবে, এটা আমি অলরেডি তোমাকে বলছি। ও কিন্তু আমাদের কার সাথে, যে ফেনলীয় মূলকের সাথে বিক্রিয়া করতে পারে না, ঠিক আছে। সেই দুইটার মূলকের জন্য শনাক্তকরণ পরীক্ষায় প্রযোজ্য, আমরা দুইটাকেই শনাক্তকরণ করব। সো আসলে যেটা সব থেকে বেশি উৎকৃষ্ট সেটা হচ্ছে এই কে PCl5। কেমনে? অ্যালকোহলীয় মূলক ROH এর সাথে যখন তুমি PCl5 যোগ করবা তখন একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, বুঝছো? অ্যালকাইল হ্যালাইড কি তৈরি হবে জানো? আর সিএল তৈরি হবে, POCl3 তৈরি হবে। আমি তোমাকে বিক্রিয়া মেকানিজম দেখাচ্ছি, কোনো প্যারা নাই। POCl3 তৈরি হবে প্লাস HCl তৈরি হবে। পরে ফার্দার তুমি এর ভিতরে কি যোগ করবা বলো তো? সিলভার নাইট্রেট যোগ করবা। কি যোগ করবা? সিলভার নাইট্রেট। তাহলে এখানে কি তৈরি হবে? সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তৈরি হয়ে যাবে না? দিয়ে বুঝবা যে আসলে ওখানে একটা অ্যালকোহলীয় ছিল। এই বিক্রিয়া মেকানিজমটা কেমনে ঘটে চলো দেখাই। বিক্রিয়া মেকানিজমটা বুঝতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি ROH এই তিনটাকে আলাদা লিখলা, PCl3 Cl Cl এটাকে আলাদা লিখলা। এবার সুন্দর মতন কি করবা? ভেঙে দিবা। এটা ভাঙলা, এটা ভাঙলা। এই যে এটুকু মিলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে এটা, এটুকু মিলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে এটা, এটুকু মিলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে এইটা। শেষ। এই যে এরকম। ঠিক একই রকম ভাবে ফেনলীয় যে হাইড্রোক্সিল গ্রুপ, এটাকেও তুমি এরকমটা করতে পারো না? ফেনলীয় যে হাইড্রোক্সিল গ্রুপ, এটাকেও তুমি এরকম করতে পারো না বলো তো? Cl5, আশা করি পারবা বাকিটুকু তাহলে বুঝতে, যে এই যে এটাকে এরকম ভাবে ভাঙবা, এখানে ফেনোলিওর বদলে এখানে কি আছে? অ্যারাইল গ্রুপ। সো আরামসে আশা করি কাজ করে ফেলা যাবে। সো দুইটাকেই শনাক্তকরণ করার জন্য সব থেকে বেশি উৎকৃষ্ট যে উপায়টা সেটা হচ্ছে কি PCl5। শুধু সোডিয়াম থাকতো তাহলে এটা উত্তর হওয়ার চান্স ছিল, লুকাস তো হইতে পারে না, অ্যাসাইল হ্যালাইড তো না। ক্লিয়ার? তাহলে রাইট আনসারটা কোনটা? PCl5। ফার্মেন্টেশনের মাধ্যমে উৎপন্ন হয় কোনটা? মনে আছে? এগ্রি কন্টেন্টের ভিতরে যদিও বলছিলাম, যাই হোক বাদ দাও, আমি এখানে আবার বলবো, নো প্রবলেম। ফার্মেন্টেশন বা গাজনের মাধ্যমে তৈরি হয় কোনটা? প্রথমে চলে আসো, এটা আসলে কি? এটা আসলে আমরা কই থেকে নিয়ে আসি? সেটা হচ্ছে আমরা একটা চিনি ডাইস্যাকারাইড থেকে নিয়ে আসি, সেটা হচ্ছে C12 H22O11। এর সাথে যখন আমরা পানি যোগ করি তখন এখানে একটা এনজাইম কাজ করে, ইস্ট দ্বারা এই এনজাইমটা আমরা বের করি। সেটা হচ্ছে আসলে কে বলো তো ভাইয়া? সেটা হচ্ছে আসলে ইনভার্টেজ। ইনভার্টেজ এনজাইম। এই ইনভার্টেজ এনজাইমটা ইস থেকে আসে এবং এটাকে তুমি আসলে সুক্রেজও ব্যবহার করতে পারো, যেহেতু সুক্রেজ আছে তো, বাট ইনভার্টেজ বলাটা হচ্ছে সব থেকে সেফ। দ্যাটস ওয়াই তুমি এটা বলবা এই ইনভার্টেজের মাধ্যমে ইনভার্ট সুগার তৈরি হয় প্লাস C6H12O6। এখন যে কোনো একজনকে তুমি নিবা এর ভিতরে, C6H12O6 প্লাস এটাও আমাদের অ্যানারোবিক প্রসেস, মানে অবায়বীয় প্রসেস। এর ভিতরে এবার একটা অ্যাসিড দিবা, সেটাকে বলা হচ্ছে জাইমেস। কি নাম? জাইমেস। এবং এই হচ্ছে আমাদের মেইন ফার্মেন্টেশনের কাজটা করতেছে। এখান থেকে H12O6 কি লিখছি ভাই? এটা O6। এই আমাদের যে কাজটা করে দিবে সেটা হচ্ছে CH3CH2OH, এটা তৈরি করে দিবে ভাই 2 মোল, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দিবে হচ্ছে আমাদের। ওকে, এটা 2 মোল তৈরি করবে, ওটা 2 মোল তৈরি করবে, এমন। তাহলে এখানে 4, ওখানে 2, 6 কার্বন, 6 কার্বন হয়ে গেছে। এই যে প্রসেস সেটাই হচ্ছে মেইনলি ফার্মেন্টেশন। সুক্রোজকে ফার্মেন্ট করলা তুমি, ফার্মেন্টেশন। সেই ফার্মেন্টেশনের মাধ্যমে আসলে কি তৈরি হলো বলো তো? ইথানল বা অ্যালকোহল তৈরি হলো। ইথানল বা অ্যালকোহল তৈরি হলো। এখান থেকে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার উপায়টা কি ছিল? এটা দুইটা অবায়বীয়, বাট যেটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার উপায় সেটা হচ্ছে বায়বীয় হইতে হবে। সেটা কেমন? CH3CH2OH এর সাথে যখন তুমি হচ্ছে যে বায়বীয়, যেহেতু মানে অক্সিজেনের উপস্থিতি আছে, এবং উপস্থিতি থেকে এখানে যে বিকারকটা যোগ করবা সেটা হচ্ছে মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টার, বা বলতে পারো নামটা কি? মাইকোডার্মা অ্যাসিটি, যে কোনো একটা বলা যায়। হ্যাঁ, মাইকোডার্মা অ্যাসিটি। এটা যদি যোগ করো তাহলে তৈরি হয়ে যাবে CH3CH এবং এটারই আমাদের 6 থেকে 10% জলীয় সলিউশন যেটা, সেটা হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া? ভিনেগার। অবশ্যই পাস্তুরীকরণ করতে হবে বা আমাদের ভিনেগার, এটাকে বিশুদ্ধীকরণ করে নিতে হবে। তাহলে ফার্মেন্টেশনের মাধ্যমে কি তৈরি হয়? আসলে ইথানল তৈরি হয়। জিনিসটা কি ক্লিয়ার? ইথানল তৈরি হয়, ইথানল। ওকে, আচ্ছা। কোন যৌগটি FeCl3 এর সাথে বেগুনি বর্ণ সৃষ্টি করে? খুবই ভালো একটা কোশ্চেন। হ্যাঁ, তো আমরা জানাবো তোমাকে আজকে আসলে যে আমাদের অ্যালকোহলীয় গ্রুপের ভিতরে তো তুমি দেখলে অ্যালকোহলীয় গ্রুপ PCl3 দিয়ে একটা এটাকে শনাক্তকরণ করা যায়। আরো কেউ কেউ আছে যাদের সাথে শনাক্তকরণ করা যায়। সেটা হচ্ছে যে এটা কি বলতো? ফেনল বাবাজি।
ফেনল বাবাজির শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে ভাই 3 জনের সাথে হয়। 1 ব্রোমিন, ব্রোমিনের সাথে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ফেনল শনাক্তকরণ করা যায়। 2 ফেরিক ক্লোরাইডের সাথে, আচ্ছা। 3 আরেকজন কার সাথে করা যায়? লিবারম্যান টেস্ট, লিবারম্যান টেস্ট, লিবারম্যান পরীক্ষা। এটা করা হয় না ভাই, এটা এটা মেলা বড় সড়ো একটা বিক্রিয়া, একটা জটিল যৌগ তৈরি করার একটা বিক্রিয়া, বাট স্টিল এটা বইয়ের ভিতরে আছে এবং নাম দিয়ে চলে আসে যে লিবারম্যান পরীক্ষা আমি কোথায় করি, কাকে বলি বলতো? ফেনল শনাক্তকরণে লিবারম্যান পরীক্ষা। এই 3টা মাস্ট বি মনে রাখতে হবে। ফেনল শনাক্তকরণ, ফেনল শনাক্তকরণে কে কে ব্যবহার করা হয়? এই 3 জনকে ব্যবহার করা হয়। জিনিসটা কি মনে থাকবে? তাহলে বলো তো, ফেরিক ক্লোরাইড দিয়ে আমি কার সাথে পরীক্ষা করাই? কার সাথে? অবশ্যই ফেনল। রাইট আনসারটা কি? অবশ্যই ফেনল, ফেনল। ক্লিয়ার? ওকে। উইলিয়ামসন বিক্রিয়ায় ব্যবহৃত হয় কি? আচ্ছা, উইলিয়ামসন বিক্রিয়াটা কি কাজে ব্যবহার করা হয়? একটা জিনিস মাথায় রাখবা, অ্যালকোহলের চাচাতো ভাই ইথার, চাচাতো ভাই তো না, অ্যালকোহল এর সমানু, সমানু ইথার, এবং এই ইথার তৈরির একমাত্র ইফেক্টিভ উপায় ইথার তৈরির একমাত্র ইফেক্টিভ উপায়টাই হচ্ছে কি? এই উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। বুঝছো জিনিসটা? এবং এটা কিভাবে ব্যবহার করা হয় দেখো, আমি তোমাকে দেখাই। এটা ব্যবহার করা হয় হচ্ছে এই যে একটা অ্যালকোহলের ফিনেট যৌগ সোডিয়াম হাইড্রো, যদি ধাতব সোডিয়ামের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করো তাহলে এরকম একটা ফিনেট যৌগ তৈরি হয়, ওটার সাথে একটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করানো হয়। হ্যাঁ, একটা অ্যালকাইল হ্যালাইড এবং একটা অ্যালকোহলের সোডিয়াম যৌগ, এর সাথে যখন বিক্রিয়াটা করাবা তখন যে কাজটা ঘটবে সেটা হচ্ছে এই যে মাইনাস, এই যে প্লাস, হ্যাঁ এটা প্লাস, তাহলে টোটালটা কি? মাইনাস। সো মাইনাসের সাথে প্লাস, মাইনাসের সাথে প্লাস। এই জিনিসটা ঘটিয়ে তারা যে জিনিসটা ঘটাবে সেটা হচ্ছে এমন আর ও আর বার ড্যাশ হোয়াট এভার তুমি যাই বলো না কেন, সোডিয়াম এক্স। সো এই যে এটা একটা কি ইথার না ভাইয়া? এই বিক্রিয়াটাকে বলা হয় উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। সো এটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? অ্যালকাইল হ্যালাইড থেকে ইথার প্রস্তুতিতে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকিন প্রস্তুতিতে, ফেনল শনাক্তকরণে, কোন যৌগ অসমৃদ্ধ জানার জন্য। বলো কোনটা তাহলে? অবশ্যই ইথার প্রস্তুতিতে না? রাইট আনসারটা কি? ডি, ডি। ওকে, পরেরটা। কোন যৌগটি টলেন বিকারক? টলেন বিকারকটাকে, টলেন বিকারক হচ্ছে টলেন, বিজ্ঞানী টলেনের নাম অনুযায়ী টলেন বিকারক অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত একটা জটিল যৌগ, অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার নাইট্রেট। ঠিক আছে, এটা অনেকটা এরকম। অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার নাইট্রেট। তাহলে আমাদের রাইট আনসারটা কোথায় বলো তো? এটা না, এটা। এখন আমি তোমাকে বলি টলেন বিকারকেরই একটা চাচাতো ভাই আছে ফেলিং দ্রবণ, যেখানে টলেন বিকারক কাজ করতে পারে সেখানে ফেলিংও কাজ করবে। ফেলিং দ্রবণটা এক এক জায়গায় এক এক রকম থাকে, এক এক জায়গায় এক এক রকম থাকে। কোথাও পাওয়া হচ্ছে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের অতিরিক্ত সলিউশন এরকম, আবার পাওয়া হচ্ছে কোথাও যে অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড প্লাস হচ্ছে ক্ষারীয় অবস্থা, এমন যে কোনোটা। সো বি কেয়ারফুল, এটাও চলে এটাও চলে। ওকে, রাইট আনসার হচ্ছে বি। পরেরটা, বেনজোফেননকে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা বিক্রিয়া ঘটালে কি তৈরি হবে? বেনজোফেননকে আমরা জিঙ্ক অ্যামালগাম মানে জিঙ্ক গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করাবো, এটা কি ঘটবে? ওকে, সো আমরা চলো দেখি যে আসলে বেনজোফেনন, এটা যদি আমরা চিন্তা করি, বেনজোফেননকে আমরা জিঙ্ক অ্যামালগাম, আচ্ছা জিঙ্ক অ্যামালগাম জিনিসটা কিভাবে বলো তো? জিঙ্ক অ্যামালগাম এই জিনিসটা হচ্ছে এমন, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এটার সাথে আসলে বিক্রিয়াটা ঘটাবো। আচ্ছা, যেটা বলছিলাম জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এই দুজনের কম্বিনেশনকে আসলে কি বলা হয় বলো তো ভাইয়া? ক্লিমেনশন বিজারণের যে আমাদের এজেন্ট তারা হচ্ছে এটা। সো ক্লিমেনশন বিজারণ, সেটা আসলে বেসিক্যালি হচ্ছে কি?
ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া হচ্ছে। ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া আমাকে কি করে দেয়? ক্লিমেনশন বিজারণ আমাদেরকে করে দেয় যে আসলে এই যে সি ডাবল বন্ড ও এই গ্রুপটাকে সে মিথিলিন গ্রুপে পরিণত করে দেয়। কি গ্রুপে পরিণত করে দেয়? মিথিলিন গ্রুপে পরিণত করে দেয়, এমন না? এমন গ্রুপে পরিণত করে দেয়। চলো এখানে বেনজোফেননটা আসলে দেখতে কেমন, চলো দেখে ফেলি। এই যে হচ্ছে তোমার বেনজোফেননের ফিগার, বেনজোফেনন এমন। এখন এর সাথে যখন আমি ক্লিমেনশন বিজারণ দিয়ে বিক্রিয়া করাচ্ছি, জিঙ্ক অ্যামালগাম HCl, এটা দিয়ে যখন বিক্রিয়া করাচ্ছি তখন আসলে কি হচ্ছে? এই যে আমাদের যে গ্রুপটা, এটা আসলে কিসে পরিণত হয়ে যাবে? মিথিলিন গ্রুপে পরিণত হয়ে যাবে, তাই না? সো মিথিলিন গ্রুপে পরিণত হয়ে যাবে। মিথিলিন গ্রুপে যদি পরিণত হয়ে যায়, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এমন এই যে দুইটা হাইড্রোজেনে পরিণত, মিথিলিন গ্রুপে পরিণত হয়ে গেল। এটা আসলে কি হয়েছে বলতো? এটার নামটা তুমি বলতে পারো কিন্তু এরকম ভাবে চাইলেই, যে এটা একটা ফিনাইল গ্রুপ, এটা একটা ফিনাইল গ্রুপ। তাহলে মিথেন থেকে দুইটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে দুইটা ফিনাইল গ্রুপ চলে আসছে। তাহলে এটার নাম কি বলা যায় আসলে? দুইটা যেহেতু ফিনাইল গ্রুপ, দ্যাটস ওয়াই বলা যায় ডাইফিনাইল, ফিনাইল বা ডাই অ্যারাইল মিথেন, এমন বলা যায় না? ইজিলি বলা যায়। সো আমাদের রাইট আনসারটা কিন্তু এটাই, ডাইফিনাইল মিথেন। ডাইফিনাইল মিথেনটা কোথায়? এতে। রাইট আনসারটা হচ্ছে আমাদের এতে। চলো আমরা কারেক্ট আনসার যদি এ পেয়ে যাই, সরি, ওকে, রাইট আনসারটা কোথায়? এ, ডাইফিনাইল মিথেন। বলো বুঝা গেছে? এই, আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেখি। কার্বনিল যৌগ শনাক্তকরণে ব্যবহার করা হয় কোনটি? তো খুবই সহজ একটা। আচ্ছা, তো চলে আসো পরের কোশ্চেনটা, যেটা কথা বললাম, কার্বনিল যৌগ শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়। এটা অতি উৎসাহিতার কারণে অনেক মানুষজন ভুল করে বুঝতে পারে। কেন জানো? কারণ কার্বনিল যৌগ, কার্বোলিন হয়ে গেল, যে কার্বনিল হবে। আচ্ছা, কার্বনিল যৌগ এটা যখন শনাক্তকরণের কথা বলতেছি, মানে হচ্ছে অ্যালডিহাইডো, CHO, এরকম অ্যালডিহাইডো, আবার কে বলতো? কিটোনো, সি ডাবল বন্ড ও, এই কিটোনো, দুজনকেই অ্যালডিহাইড এবং কিটোন, দুইজনকে শনাক্তকরণের কথা বলতেছি। কিটোন, এই দুইজনকেই শনাক্তকরণ করা যায় যেটাকে দিয়ে, সেটা হচ্ছে আসলে 2,4-DNPH, এরকম, এটা দিয়ে শনাক্তকরণ করা যায়। 2,4-DNPH দিয়ে শনাক্তকরণ করা যায়। আর যদি আমরা চাই অ্যালডিহাইড আর কিটোনের ভিতরে পার্থক্য, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য যদি আমরা চাই, তাহলে ওখানে যাকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমাদের টলেন বিকারক। কারণ টলেন বিকারক, টলেন, অ্যালডিহাইড, অ্যালডি, কিটোন, কেট। তো তাহলে টলেন আর ফেলিং অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, কিটোনের সাথে করবে? উত্তরটা হচ্ছে না, কিটোনের সাথে করবে না। বুঝছি জিনিসটা? এমন পার্থক্যকরণের ক্ষেত্রে। বাট আমরা অ্যালডিহাইড মানে টলেন বিকারক 2,4-DNPH দিয়ে কার্বনিল যৌগের শনাক্তকরণ করতে পারবো। ধরো একটা কার্বনিল যৌগ যাই হোক না কেন, সি ডাবল বন্ড ও, এটা তো তার থাকবে না? থাকবেই। এখানে যদি একটা হাইড্রোজেন হয়ে যায়, আর একটাতে হাইড্রোজেন বা আর যেই হয়ে যায়, তাহলে সেটা একটা অ্যালডিহাইড হয়ে যাবে, যদি একটাতে হাইড্রোজেন মাস্ট। আর যদি দেখা যায় দুইটাতেই হচ্ছে আর হইছে, তাহলে সেটা কিন্তু কিটোন গ্রুপ হয়ে যায়। তো এটা তো অন্তত থাকবে। এর সাথে যখন 2,4-DNPH বিক্রিয়া করে, সেটা আসলে কি? H2N NH ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4 এই যে ভাই এরকম দেখতে, এটা ফিনাইল হাইড্রাজিন বিক্রিয়া করে, তখন যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে একটা অক্সিজেন H2O, এই জায়গাটুকু থেকে পানি তৈরি হয়ে যাবে, বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে। সো বাকি অংশ যদি যুক্ত হয়ে যায়, তাহলে সি ডাবল বন্ড N NH, বাকি অংশ যাই থাকলো তাই। এই জিনিসটা কি তৈরি করে জানো? একটা হলুদ পদক্ষেপ তৈরি করে। কি তৈরি করে? একটা হলুদ পদক্ষেপ তৈরি করে, এমন। এই হচ্ছে এখানকার কাহিনী। পারা যাবে না? আশা করি বুঝছো। সো আমাদের সঠিক উত্তরটা কোনটা হবে? বি, 2,4-DNPH। ওকে, পরেরটা যাই। কোন যৌগটি ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? দুইজনের সাথে বিক্রিয়া করবে কে? একেবারে একটা জানা কথা, ধাতব সোডিয়াম। কোনো দ্রবণ কিছু না, ধাতব সোডিয়াম একটা অ্যালকোহলের সাথে, মানে ইথানল ROH এর সাথে বিক্রিয়া করেও শুষ্ক ইথারের উপস্থিতিতে, যদিও এটা হচ্ছে শুষ্ক ইথার, ড্রাই ডি এর উপস্থিতিতে, ড্রাই ইথারের উপস্থিতিতে, তাও দেখা যায় RONA তৈরি করে, প্লাস হাইড্রোজেন গ্যাসটাকে বের করে দেয়,
আবার যদি তুমি RCOH এর সাথেও বিক্রিয়া করাও, এই ড্রাই ইথারের উপস্থিতিতে DE, ড্রাই ইথারের উপস্থিতিতে দেখা যাবে RCOONA, এখান থেকেও সে হাইড্রোজেন গ্যাসটাকে কি করে দিবে, বের করে দিবে, এমন ঘটাবে। তাহলে আসলে কে? ধাতব সোডিয়াম দুজনের সাথে বিক্রিয়া করে। সঠিক উত্তরটা ধাতব সোডিয়াম। ইথানোয়িক অ্যানহাইড্রাইড ও ইথানল বিক্রিয়া করলে নিজের কোন যৌগটি তৈরি হবে? ইথানোয়িক অ্যানহাইড্রাইড আর ইথানল বিক্রিয়া করছে, মানে একটা কিন্তু অলরেডি আমরা জানি অ্যাসিড থেকে যদি ইথানলের সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি হয় হচ্ছে অ্যাস্টার। এখানেও কাইন্ড অফ ইথানোয়িক অ্যানহাইড্রাইড মানে আসলে কি, 2 মোল ইথানোয়িক অ্যাসিড আছে, সেটার অ্যানহাইড্রাইড, সেটার সাথে যদি ইথানল বিক্রিয়া করে ঘুরে ফিরে ওই অ্যাস্টারই তৈরি হবে, সেটা হচ্ছে আসলে ইথাইল ইথানয়েডে তৈরি হবে। চলো আমরা জিনিসটা দেখে ফেলি। ইথানোয়িক অ্যানহাইড্রাইড মানে কি, RC⋯OO, এটা হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক যেহেতু বলছে তাহলে আর না দিয়ে আমরা ডাইরেক্ট CH3 ব্যবহার করতে পারি। CH3 এর সাথে যখন আমরা ইথানলকে বিক্রিয়া করাবো, CH3CH2OH ইথানলকে বিক্রিয়া করাবো, তখন জিনিসটা তৈরি করবে কি? তৈরি করবে হচ্ছে এরকম, দেখো এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই হাইড্রোক্সিল গ্রুপটা এখানে আসলে কি আছে, এখানে আসলে বেসিক্যালি 1 মোল পানি দিয়ে দিলেই, মানে পানি পেয়ে গেলে, অবশ্যই বিক্রিয়া করাবো, দ্রবণ থাকবে, সেটা পানি তো থাকবে, এখানে পানি পেয়ে গেলে সেটা তৈরি হয়ে যাবে হচ্ছে এরকম CH3COOH। এই অ্যাসিড থেকে হাইড্রোজেন এবং এই অ্যাসিড থেকে হাইড্রোক্সিল গ্রুপ মিলে সেটা তৈরি করে দিবে আবার হচ্ছে পানি প্লাস, ওরা যেটা তৈরি করবে সেটা হচ্ছে এর 2 মোলের সাথে 1 মোল, আর এর 2 মোলের সাথে এর 2 মোল বিক্রিয়া করবে আসলে। তো ওই 2 মোল তৈরি করে দিলে, ধরো 2 মোলই তৈরি করাচ্ছি আমি, CH3, হ্যাঁ, C⋯OO CH3। এটা আসলে কি তৈরি হয়েছে ভাই বলো তো? অ্যালকাইল অ্যালকানয়েড বা ইথাইল ইথানয়েড বা আমাদের এস্টার, এটাই কি তৈরি হয়েছে, ইথাইল ইথানয়েডস, ডি। রাইট অ্যান্সারটা হচ্ছে দেখো ডি। ওকে, পরেরটা, নিচের কোনটি ডায়াজোনিয়াম লবণ গঠন করে? ডায়াজোনিয়াম লবণ আসলে গঠন করে কোনটি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই যে NH2, এই বিক্রিয়াটা তোমরা দেখছিলা যারা মনে আছে, এর সাথে যদি আমরা সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়া করাই, NaNO2, সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়া করাই, কার উপস্থিতিতে বিক্রিয়াটা করাতে হবে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে। এবং আরেকটা কি কন্ডিশন, খুবই কম টেম্পারেচার, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে খুবই একটা ভালনারেবল যৌগ N2Cl, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl। এটাকে যদি ফার্দার তুমি রুম টেম্পারেচারে নিয়ে বিক্রিয়া করাও, আদ্র বিশ্লেষণ করাও, H+ বাই হচ্ছে H2O, এখানে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে ফেনল তৈরি করে, এমন তৈরি করে, এটা আমরা জানি। সো আমাদের আসলে দেখো তো কোন জিনিসটা থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হলো, অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন, এমন না? অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন, তার মানে রাইট আনসারটা কোনটা আমাদের, সরি, এই যে অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন, এমন। ওকে, এরপরে দেখো, গ্লিসারিনকে P2O5 সহযোগে উত্তপ্ত করলে বিশ্রীগন্ধযুক্ত একটা গ্যাস বের হয়, এটাকে বলা হয় আমাদের হচ্ছে যে অ্যাক্রোলিন বাষ্প। এই পরীক্ষার মাধ্যমে গ্লিসারিন শনাক্ত করা হয়, পরীক্ষাটির নাম কি? এই যে নামধারী পরীক্ষা কি, আমি তো নাম বলেই দিলাম, অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন বাষ্প তৈরি হয়, অ্যাক্রোলিন বাষ্প বের হয়, এটাই আসলে হচ্ছে যে তৈরি হয় অ্যাক্রোলিন পরীক্ষা। গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষার নাম কি? অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যামিনো অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষার নাম কি? অ্যামিনো অ্যাসিড শনাক্ত, এটার নাম কি? এটার নামটা হচ্ছে নিনহাইড্রিন পরীক্ষা। কি নাম? নিনহাইড্রিন পরীক্ষা। এগুলা আগের সিলেবাসের কথা, তুমি স্টিল জেনে রাখো, নিনহাইড্রিন পরীক্ষা। আরো কতগুলো শনাক্তকরণ পরীক্ষার নাম আছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা, অ্যাক্রোলিন বাষ্প তৈরি হয় এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে কি ঘটে? গ্লিসারিনের সংকেতটা কি? CH2OH CH2OH। এখানে যখন P2O5 সহযোগে এটাকে উত্তপ্ত করি, তখন আসলে এখানে যে জিনিসটা তৈরি হবে, পানি তৈরি হবে, এবং এটা আসলে একটা অ্যাক্রোলিন বাষ্পের মতন তৈরি হবে। এখানে তৈরি হবে কি? অ্যাক্রোলিন বাষ্প, ওকে, অ্যাক্রোলিন পরীক্ষা। ঠিক আছে, চলো পরেরটা দেখি। নেক্সট কোশ্চেনটা বলে, কোন যৌগে কার্যকারীমূলক শনাক্তকরণের সহজ উপায় বা পদ্ধতি কোনটি? জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণ করা যায় হচ্ছে আইআর পরীক্ষার মাধ্যমে। আইআর, এটা তোমাদের রসায়নে অনেক বেশি কাজে লাগবে। এই আইআরটাকে না আবার 3 ভাগে ভাগ করা হয়। কত ভাগে বলো তো? 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে, হ্যাঁ। তার ভিতরে
একটা আছে এফআইআর, একটা আছে হচ্ছে এমআইআর, আর একটা আছে হচ্ছে এনআইআর। এনআইআর আছে একটা, একটা আছে হচ্ছে এমআইআর বা মিডিল আইআর, একটা হচ্ছে নেয়ার আইআর, আর একটা হচ্ছে এফআইআর। সো এই যে নেয়ার আইআর যেটা এবং এফআইআর যেটা, এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে নির্ণয়ে মেইনলি ব্যবহার করা হয়, মানে বিভিন্ন রোগ নির্ণয়ে, হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে। আর এফআইআরটা হচ্ছে নিরাময়ে। নির্ণয়ে একটা, নিরাময়, নিরাময় জাতীয় যেটা পাবা, এই যে তোমার ধমনী শিরা মানে উপশিরা সব হচ্ছে সচল রাখার জন্য যেটা, সেটা হচ্ছে এফআইআর। আর এমআইআর ব্যবহার করা হয় কার্যকারী মূলক শনাক্তকরণে। কার্যকারী কার? জৈব রসায়নের, জৈব যৌগের, জৈব যৌগের, জৈব যৌগের কার্যকারীমূলক এমন। সো এটা কি আয়ার, এটা হচ্ছে আয়ার। চলো পরেরটা দেখি। নেক্সট কোশ্চেন বলে টেফলনের মনোমার কি? টেফলন, টেফলন হচ্ছে একটা পলিমার, যে পলিমারটা হচ্ছে এরকম, এরকম টেফলন। এই টেফলনের মনোমারটা কি? এই টেফলনের মনোমারটা হচ্ছে টেট্রাফ্লোরো ইথেন, টেট্রাফ্লোরো ইথেন। এটাকে যদি আমরা পলিমারকরণ করি তাহলেই তৈরি হয়ে যায় কিন্তু এরকম সিঙ্গেল বন্ড CF2। এটা কি তৈরি হয়? এন সংখ্যক। এটা যদি আমরা এন মোল নেই, এন ও সংখ্যক নেই, এটা তৈরি হয়ে যাবে এন সংখ্যক। সো এটা হচ্ছে কি টেট্রাফ্লোরো ইথিলিন বা টেট্রাফ্লোরো ইথিন, একই কথা। সো রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের টেট্রাফ্লোরো ইথিন। শেষ। এই যে দেখো আর কন্টেন্ট নাই। সো যাই হোক, তোমরা যারা এতক্ষণ ধরে যুক্ত আছো আমাদের সাথে, টোটাল ক্লাসটা মনোযোগ দিয়ে কমপ্লিট করলা, তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের এগ্রি প্লাস জিএসটির যাত্রায় রসায়নের আমার তরফ থেকে এটা ছিল হচ্ছে ভাই লাস্ট ক্লাস। আশা করি যতটুকু পরিমাণে যেই ক্লাসগুলো আমি কন্ডাক্ট করছিলাম, চেষ্টা করছি সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে একটু ডিটেলসে পড়িয়ে যেতে। কোশ্চেন ব্যাংকগুলোকে কিভাবে সলভ করা যায়, কিভাবে দেখলেই সেটার উত্তরটাকে বলে দেওয়া যায় বা ধারণা করা যায়, এই রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছিলাম। সো যাবতীয় ভুল ত্রুটি আর কি ক্ষমা করে দিও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা যেন তোমার কাঙ্ক্ষিত জায়গায় যেখানে পৌঁছাতে চাচ্ছ, যেটাকে নিয়তে রেখে পরিশ্রম করতে যাচ্ছ, সেখানে পৌঁছে যেতে পারো। আমাদের তরফ থেকে সবসময় ফুল সাপোর্ট থাকবে। যে কোনো জিনিস, এই কোর্স রিলেটেড যে কোনো প্রবলেম যদি ফেস করো, গ্রুপের ভিতরে তো জানাতে পারোই, ডিরেক্ট আমাকে ইনবক্স করতে পারো, নো প্রবলেম। আমি একটু লেট হলেও ইনশাল্লাহ চেষ্টা করবো হচ্ছে রিপ্লাই করার। সবাই অনেক অনেক ভালো থাকো। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।